স্টোরিটা শেয়ার করব। এটা আমার আঙ্কেলের সাথে ঘটে গিয়েছিল, তার লাইফে একটা ভয়ানক ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল মুম্বাইয়ের একটা ট্রেনে। হ্যাঁ, সে প্রায় সময় আমরা 3টা ঘটনা শুনেছি, তো আমরা লাস্টের ঘটনা দিয়ে শুরু করি। লাস্টের ঘটনা। হ্যাঁ। এই ঘটনাটা হচ্ছে আমার মানে ফ্রেন্ডের আঙ্কেলের সাথে ঘটেছে। এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে ঢাকার বাইরে। সে তার নতুন জবে সে পোস্টিং ওখানে হয়। তো সেখানে যাওয়ার পরে সে তাকে অফিসার্স ডরমেটরিতে সে থাকতে দেওয়া হয়। তো সেখানে তার একজন রুম পার্টনার ছিল, তার নাম ছিল আদিল ভাই। তো তার সাথে অফিসের অনেকেই থাকতে চাইতো না, কারণ মানে সে অস্বাভাবিক কিছু আচরণ করতো রাতের বেলা। যেমন রাত 2টা-2:30 বাজে সে মোমবাতি জ্বালিয়ে মাটিতে বসে মানে উল্টাপাল্টা অনেক কী সব জানি বলতো, মানে অনেকে এটা বুঝতো না তার সাথে যারা থাকতো। সো এইসব দেখে তার সাথে অনেকেই থাকতে চাইতো না, সবাই বলতো সে নাকি জিন আনাতে পারতো আর কি রুমের ভিতরে। তো এই বিষয়টা আমার আঙ্কেল যখন জানতে পারে, তো সে একটু আতঙ্কিতই ছিল। তো তার সামনে সে কখনো এই টাইপের কোনো কিছু করেনি, কিন্তু মানে রাত 2টা-2:30টার দিকে মাঝে মাঝে তার কাছে ম্যাচ চাইতো, তাকে অনেক সাউন্ড করতো রুমের মধ্যে, তার ডিস্টার্ব ফিল হতো। তো সে চিন্তা করলো সে রুমটা ছেড়ে দিবে। তো সে রুম ছাড়ার আগে সে 3 দিনের ছুটিতে ঢাকায় আসছিল। তো ঢাকা থেকে ছুটি কাটিয়ে সে যখন অফিসে ব্যাক করলো, সে জানতে পারে যে আদিল ভাই 1 সপ্তাহ ছুটিতে ঢাকার বাইরে গেছে। মানে ঢাকার বাইরে বলতে মানে তার বাড়িতে গেছে আর কি। তো এটা জানার পরে আমার আঙ্কেল মানে ডিসিশন নিল যে আদিল ভাই যেহেতু নাই, তো এখন রুম চেঞ্জ করবে না, সে ফিরলে সে তখন রুমটা চেঞ্জ করবে। তো 2 দিন পরে রাতের বেলা সে ঘুমাচ্ছিল। সো সকালবেলা উঠে সে দেখতে পেল আদিল ভাইয়ের বেডের মানে তোষক চাদরগুলো জড়ো করে মানে গেটের সামনে রাখা। তো সকালবেলা সে এই জিনিসটা যখন দেখলো, সে তখন একটু অবাক হলো এবং ভয়ও পেল যে রুমে তো কেউ তখন ছিল না, সে বাদে গেট লাগানো ছিল ভিতর থেকে। তো এই জিনিসটা কে করলো? তো এই ব্যাপারটা সে কারোর সাথে তখন শেয়ার করেনি। তো ওই দিন আর কারোর সাথে শেয়ার করেনি। তো ওই দিন রাতের বেলায় সে যখন ঘুমালো, তখন সে একটা রাত 2টা-2:30টার দিকে একটা সাউন্ড পেল, মানে গোঙানি টাইপের একটা সাউন্ড। আদিল ভাই এই সাউন্ডটা মাঝে মাঝে করতো রুমের ভিতরে। আচ্ছা। তো এই সাউন্ডটা পাওয়ার পরে সে ঘুম থেকে উঠলো। ওঠার পরে তার পায়ের দিকে সামনে তার চোখ গেল, সে দেখতে পেল সেম আদিল ভাইয়ের মতোই চেহারার একটা লোক, বিভৎস চেহারা তার, কিন্তু সেম আদিল ভাইয়ের মতোই দেখতে। সে বসে আছে পায়ের কাছে। তো এই বিষয়টা দেখে সে ফার্স্টে অবাক হলো এবং তাকে ভয় পেয়ে তাকে বললো যে আপনি রুমে আসলেন কিভাবে, গেট তো লাগানো ছিল। তো এটা বলে সে দৌড় দিয়ে গেট খুলে রুম থেকে বের হয়ে গেল। আচ্ছা। তো বের হয়ে যাওয়ার পরে তার বাকি আর আশেপাশে আরো কলিগরা যারা ছিল তাদেরকে বললো যে আদিল ভাই রুমের মধ্যে দেখলাম গেট তো লাগানো, অদ্ভুত টাইপের একটা ব্যাপার। তো দারোয়ান এদেরকেও জিজ্ঞেস করলো, যারা গার্ড ছিল অফিসের, তারা বললো যে তাকে তো ভিতরে ঢুকতে কেউ দেখেনি। তো পুরো অফিসে তাকে খোঁজা হলো কিন্তু পাওয়া গেল না। তো সে তার পরের দিন ভোরবেলা সকালে আদিল ভাইয়ের বাসায় ফোন দিল। তো বাসায় ফোন দেওয়ার পরে তার ওয়াইফ যেটা বললো যে সে অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। আচ্ছা। তো সেদিন বিকেলের দিকে নিউজ আসলো আদিল ভাই মারা গেছে। সে এখন এই দুনিয়াতে বেঁচে নেই। এই ব্যাপারটা শোনার পরে সে অনেক ভয় পেয়ে গেল। আর এটাই মানে ওই দিন কাকে দেখেছিল এবং কি ছিল সেটা, কে ছিল, এখনো আঙ্কেল ব্যাপারটা বুঝতে পারছে না, এটার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। এটাই ছিল আমার ঘটনা, ফার্স্ট স্টোরি। রাসেল ভাই, থ্যাংক ইউ। ওকে, ডক্টর আলিফের কাছে আমরা একটু ফিরে যেতে চাই। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ঘটনা। আসলে 2008 সালের পর থেকে ও আসলে পড়াশোনা তেমন কন্টিনিউ করতে পারেনি ওর বাবা মারা যাওয়ার পর। তো ফ্যামিলির সব ভার ওর উপরে চলে আসে। তো ওর বাবার একটা ব্যবসা ছিল, সেটা মানে কলকাতা থেকে জিনিসপত্র নিয়ে এসে বাংলাদেশে নিয়ে আসতো আর কি। তো যশোর বর্ডারের সাথে কানেকশন, যশোর বর্ডার থেকে ওদের জিনিসপত্র আসতো আর কি। তো ওকে যশোর যেতে হতো প্রায় সময়। তো ওর যে খালা, ওর যে মা ছিল, সেই মার দুঃসম্পর্কের আত্মীয়র বাসায় এসে যশোরে প্রায় সময় যে উঠতো আর কি। কোন এলাকায় উঠতো যশোরে সেটা শেয়ার করছি না, 2010-এর ঘটনা। আচ্ছা।
তো সেই বাসাটাতে প্রতি মাসে তাকে যেতে হতো, কারণ জিনিসপত্র সব আসতো হচ্ছে আপনার ওই যশোরে, এবং তার ওখানে একটা গোডাউন ভাড়া করা ছিল, সেখানে সেসব জিনিসপত্র রাখতো এবং একটা পর্যায়ে স্টেপ বাই স্টেপ ঢাকায় জিনিসপত্রগুলো নিয়ে আসতে হতো। তো ও যেত এখানে 2-3 দিন থাকতো এবং থাকতেই হতো, মাস্ট থাকতে হতো। তো সেখানে থেকে ওই জিনিসপত্রগুলো কমপ্লিট করে ঢাকায় চলে আসতো। তো ওর রুটিন এরকম ছিল যে ঢাকা থেকে যশোর যাবে, যশোরে থেকে কন্ট্যাক্ট করে সব কিছু গোডাউনে নামিয়ে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফলো করে আবার 3 দিন পর ঢাকা ব্যাক করে চলে আসা। আচ্ছা, তো ওই বাসাটাই থাকতে হতো তাকে, কারণ হোটেলে থেকে থেকে প্রতি মাসে 3 দিন দরকার কি, ওর ও যেহেতু পরিচিত বাসা আছে। তো ওই বাসায় গেলে দেখা যায় যে যে দুঃসম্পর্কের আত্মীয় ছিল তার আবার উনি আবার মানে ওনার ওয়াইফ ওই বাসাটা চালাতো। 2010-এ ওই মুহূর্তে উনি বেঁচে ছিলেন না। তো ওনার ওয়াইফের বয়স ছিল প্রায় 72, ওনার দুই ছেলে ছিল, একসাথে থাকতো আর কি। তো 3 তলা বাসা, 3 তলার 2টা ফ্ল্যাট, সেই 2টো ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটে উনি গেলে থাকতো। একটা ফ্ল্যাট বলতে 2টা রুম আর কি, আচ্ছা, সাথে একটা ওয়াশরুম আছে, একটা রান্নাঘর আছে, আর পাশে একটা রুম ছিল, সেইটা আবার গোডাউন হিসেবে আরেকজনকে ভাড়া দেওয়া ছিল। আচ্ছা। তো ওই গোডাউন তার একদম তো পাশের রুমে আর কি, আর 4 তলার ছাদ ছিল। তো উনি গেলে 3 তলায় উঠতেন। তো সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে রাস্তায় যাওয়ার পথে, এবং টিকিট না পাওয়ার কারণে নন এসি বাসে যেতে হয়েছিল। তো নন এসি বাসের টাইম ছিল দুপুরবেলা। তো ও পৌঁছে হচ্ছে সন্ধ্যার দিকে, 12টার বাস ছিল, ও পৌঁছেছে ঠিক বিকাল 5:30-6টার দিকে। 6টার দিকে পৌঁছে যায়, এবং বাসে থাকা অবস্থায় বৃষ্টি নামে এবং ভালো ঝড় হতে থাকে, মানে গরমকালের তো এরকম সময়ের। তো ভালো ঝড় হয়, ঝড়ের এক পর্যায়ে যখন সে বাস থেকে নামে তখনও বৃষ্টি হচ্ছে, তো একটা শেডে যে আশ্রয় নেয়। তো ওই মুহূর্তেও আকাশে মেঘ চমকাচ্ছিল এবং অন্ধকারই ছিল, প্রায় মেঘাচ্ছন্নই ছিল। আচ্ছা। তো সে রিক্সা করে, রাসেল ভাই আপনি ঘটনাটা শোনেন নাই আমার কাছ থেকে, এটা যেহেতু শোনেন নাই আপনাকে বলি একটু শুনতে। তো কি করে রিক্সা নিয়ে চলে যায় এলাকাতে, ওই এলাকাতে বাসায় যেয়ে ওঠে। তো ইলেকট্রিসিটি ছিল না, ঝড় হয়েছে স্বাভাবিকভাবে, আর মফস্বল এলাকায় ইলেকট্রিসিটি না থাকাটাই স্বাভাবিক। তো ও বাসায় যায়, বাসায় পৌঁছানোর পর অন্ধকার, তখন মাগরিবের আজান হয়ে গেছে। বাসায় পৌঁছানোর পরে নিচে জাস্ট রিক্সা ভাড়াটা দিয়ে ঢুকবে এমন সময় দেখে ওই বাসায় গেলে নর্মালি ওকে সার্ভ করতে একটা ছোট্ট কাজের মেয়ে। সে মেয়েটার বয়স 12 কি 13 বছর হবে। তো দোতলায় উনি যে ওই ওনার মার খালা হয় হিসাবে সম্পর্কে, তো উনিও আসলে ভুলে ভালে খালাম্মাই ডাকতো। আচ্ছা। তো মানে আমার ফ্রেন্ডটা ওই খালাম্মাই ডাকতো। আচ্ছা। তো ওই রিলেশনটা ওরকম ভাবে মানে মেইনটেইন করে বলতো না। তো খালাম্মা বলতো, তো বলতো যে আমি দোতলায় দেখা করে যাই সব সময়, তো নক করব। তো নিচেই মেয়েটা দাঁড়ায় আছে, এবং এই জগতে আসলে ওই মুহূর্তে 2010 সালে, আজ থেকে 9 বছর আগে, কুপি নিয়ে দাঁড়ায় আছে রাসেল ভাই, খুব অদ্ভুত, কুপি নিয়ে দাঁড়ায়। এই সময় যেটা দেখা যায় না, উনি ও মানে এটা ওই চিন্তা, ওই মুহূর্তে চিন্তা করতে করতে এক পর্যায়ে মেয়েটাকে বলে, এই কিরে কুপি কেন, চার্জ লাইট নাই? তো ওই মেয়েটা কোনো উত্তর দেয় না। আচ্ছা। তো মেয়েটা বলে যে আসেন, এতটুকুই বলে, এবং সিঁড়ি দিয়ে মেয়েটা উঠতে থাকে। তো মেয়েটার শরীরটা একদম অসার অবস্থা, মেয়েটা কি হাঁটতে পারে না নাকি? লাস্ট 2 বছর ধরে মেয়েটাকে দেখতেছে এই বাসায়, তখন মেয়েটা আরো ছোট ছিল, এখন 12 বছর বয়স। তো মানে মেয়েটা হাঁটতে পারছে না, উপরে উঠছে সিঁড়ি দিয়ে, মনে হয় উঠতে পারছে না। বলে কি রে, তোর শরীর খারাপ নাকি? তো কোনো উত্তর দেয় না। আচ্ছা। বলে যে খালাম্মা কোথায়, ওইটারও কোনো উত্তর নাই। বলে যে কারেন্ট কখন গেছে, এইটারও কোনো উত্তর নাই, চুপ করে। তো আরো কয়েকবার জিজ্ঞেস করলো, তোর শরীর খারাপ? একটা পর্যায়ে না পারতে এরকম একটা উত্তর আসে, না শরীর খারাপ না। না। তো সিঁড়ি দিয়ে উঠে ওই মেয়েটা ওই কুপির আলোতে, ও বলে যে কুপির আলো মোবাইল আলোর থেকে বেশি, তো মোবাইলও আলো মানে ছেড়ে রাখছে ও, আর কুপি নিয়ে মেয়েটা ওকে 3 তলায় উঠায় দেয়, ফ্ল্যাটে উঠাই দিয়ে ও মানে ওয়াশরুমে চলে যায়, কারণ অনেকক্ষণ ধরে বাসে ছিল, ওয়াশরুমে যাওয়া হয় নাই। তো ঢুকেই ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে প্রায় 5-7 মিনিট পর বের হওয়ার পরে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই খাওয়ার টেবিলে চোখ পড়ে। খাওয়ার টেবিলে আপনার রকমারি খাওয়া সাজানো, এরকম কখনো হয় নাই যে আসার পরপরই মানে খাওয়া হয় নাই, আর খাওয়া মানে নর্মালি খাওয়া দাওয়া হয় আর কি। তো বাসায় ইলেকট্রিসিটি নেই, এত আয়োজন, টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো যেহেতু ক্ষুধার্ত ছিল, মেয়েটা খাওয়াটাও রেখে গেছে মনে করে সবগুলা খাওয়া খায়, মোটামুটি খাওয়া খায়, সব খেতে পারে না, মানে বিরিয়ানি এই সেই। আর বাসায় এত এলাহি কাণ্ড, কিন্তু একটা মানুষের মুভমেন্ট দেখলাম না। ওই সময় তখন সন্ধ্যা 7টা 7:30 বাজে, ইলেকট্রিসিটি তখন নাই। তো ভাবছিল যে নিচে দোতলায় যে নক করবে, তো বলে যে না একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ পর, কারণ ওকে যেতে হবে ওর গোডাউনে। তো ও কি করলো, যে 8টার দিকে বের হবে, একবার একটু রেস্ট নিয়ে যাই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়, কারণ দুপুরের খাওয়া হয় নাই।
আর জ্যামে ছিল অনেকক্ষণ, বেশ শরীর খারাপ, মানে এক্সস্টেড ছিল, প্রায় ঘন্টাখানেক ঘুমাতে ঘুমাতে 9টা বেজেছে রাত। ওর প্ল্যান ছিল 8টায় বের হবে, কিন্তু তখন বাজে রাত 9টা। তো উপরে মানে উঠে দেখে যে ওই খাওয়া দাওয়া ওই জায়গায় ভাবে পড়ে আছে। ও নিচে যায়, দোতলা নক করে, তো দোতলার থেকে কোনো সারা শব্দ নাই। আচ্ছা, তো নিচে নামতেই ওই ভাড়াটিয়া, ওই এতদিন ধরে আসতেছে, লাস্ট 2 বছর ধরে ওইখানে, মানে লোকজন দেখলে বুঝে যায় না এটা এই বাসার মানুষ। হ্যাঁ, তো ও দেখে যায় ভাড়াটিয়ারা নিচতলায় ঢুকতেছে, ও বের হয়ে যায়, আশেপাশের কাজকর্ম শেষ করে আবার রাত্রেবেলা ঠিক 10টায় ব্যাক করে। আচ্ছা, ওর প্রোডাক্ট চলে আসে ইন্ডিয়া থেকে। তো ওইগুলি দেখে চেক করে বাসায় আসে, 10টার দিকে ঢুকবে। আবারও দোতলা হয়ে যখন উপরে উঠতে যায়, তখন সে দোতলা আবার নক করে, হুম। কিন্তু দোতলাতে কোনো সারা শব্দ নাই, কোনো নকের কোনো রিপ্লাই নাই। প্রায় 2 মিনিট, একটা 1 মিনিটের মধ্যে নক করলে মোটামুটি মানুষজন দরজা খুলে ফেলে, হয়তো 2 মিনিট 3 মিনিট হয়ে যাচ্ছে, কোনো দরজা নক করে। তো একটা পর্যায়ে ফেড আপে উপরে উঠে যায়, মনে হয় কেউ নাই, হয়তো বা ভিতরে আসছে, হয়তো শুনতে পাচ্ছে না। তো 3 তলায় যায়, 3 তলায় রুমে ঢুকতে দেখে খাওয়া আবারও গোছানো, খাওয়া দাওয়া একদম টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো চিন্তা করতে থাকে, এত ফাংশন, এত বড় ফাংশন, এত আরামের খাওয়া, এত মজার খাওয়া, তাহলে বাসায় তো চিৎকার চেঁচামেচি থাকার কথা। ওই মধ্যে ইলেকট্রিসিটি চলে এসছে, চিৎকার চেঁচামেচি থাকার কথা, কিন্তু কোনো চিৎকার, মানে কোনো মানুষজনই নাই, কিন্তু এত খাওয়া দাওয়া। ও খেয়ে ফেলে রাসেল ভাই। খাওয়া দাওয়া করার পরে ওর একটা পর্যায়ে তন্দ্রা চলে আসে, খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো মোবাইল ফোন তখন যাবার যুগ, মোবাইল ফোনটি, বাট মানে এখন যেরকম স্মার্টফোন, ওই সময় স্মার্টফোন ছিল না, যাওয়া ছিল। হ্যাঁ, মোবাইল ফোন নকিয়া ছিল, ওর একটা মোবাইল ফোন নকিয়া। তো ইউজ করতে রাত্রে 12টা বাজে, তন্দ্রা আসার পর ঘুমায় যায়। হঠাৎ করে, এটা কিন্তু রাসেল ভাই দীর্ঘদিন যাবৎ প্ল্যান্ড কোনো ঘটনা না, এটা ওই দিন পৌঁছানোর পরের ঘটনা। হঠাৎ করে রাতে ঘুম ভাঙে, কে জানি ওর কাঁধ ধরে, ওই ফ্ল্যাটে খালি ও একা, কাঁধ ধরে টান, মানে কি কাঁধ ধরে ডাকার জন্য যেরকম আচ্ছা, আপনি ঝাঁকি দেয় কাউকে যেভাবে আমরা, ঝাঁকানি হ্যাঁ, দেয়, ও কাঁধ ধরে ধাক্কাচ্ছে। ও উঠে দেখে কেউ নাই, কিন্তু উঠার সাথে সাথে দেখে যে দরজা নক করছে কে জানে। বলি এত রাত্রে, ঘড়ির মোবাইল ফোন দেখে, ঘড়ির কাটায় তখন রাত বাজে 1:30। ওয়াশরুমে একটু মুখটা ধুয়ে দরজাটা খুলতে যাবেন, আর দরজাটা আগে খুলুক, দেখে কে আসছে। দরজাটা খুলে দেখে সেই মেয়েটা কুপি নিয়ে দাঁড়ানো, যাকে দেখেছিল ওই যে দেখেছিল আসতে, সন্ধ্যার সময়। হ্যাঁ, কুপি নিয়ে সন্ধ্যার সময় যাকে দেখছিল, বিকালে না, সন্ধ্যায়, হুম। এবং কুপি নিয়ে দাঁড়ানো। তো এরকম ভাবে বলছে যে, খালাম্মা আপনার সাথে দেখা করতে চায়, আপনি আসেন। বলে যে রাত তো এখন অনেক হয়েছে, তোমার খালাম্মারে বলে সকালে দেখা করবো। বলে না, না এর যে বলে যে না যে বললো, মনে পুরো বিল্ডিংটা কেঁপে উঠছে, এত জোরে না, না আপনি এখন আমার সাথে আসবেন। আচ্ছা, তো একটু রীতিমতো বিরক্ত হয়ে যায়, এত রাত্রেবেলা দেখা করতে চাইছে। তো ও কি করে, দরজা লাগে, নিচে নামবে প্ল্যানিং করতেছে, দেখে মেয়েটা উঠে ছাদের দিকে। হুম। এই কই যাও তুমি, নিচে আয়, তুই কই যাস, নিচে যা, নিচে নাম। বলে খালাম্মা উপরে আসা। ও ছাদে যায় ওই মেয়েটার সাথে, ছাদে যাওয়ার পরে ছাদের মাঝখান পর্যন্ত চলে যায়, তখন বলে যে ওই যে খালাম্মা তারাই আছে, খালাম্মার সাথে দেখা কর। ও যাবে এমন সময় পিছনে তাকায় দেখে মেয়েটাও নিচে চলে গেছে, মেয়েটা নাই ওই জায়গাটাই, আর নাই। ওই সামনে যায়, সামনে যাওয়ার পরে আসলেই সেই মহিলা, সেই ভদ্র মহিলা ওই জায়গায় দাঁড়ানো। জিজ্ঞেস করলো, কি রে বাবা, কেমন আছো তুমি, তোমার বাবা কেমন আছে? হুম। ফার্স্টেই গলদ, তোমার ওর বাবা বাবা মারা গেছে আরো 2 বছর, 3-4 বছর আগে। বাবা কেমন আছে, তোমার বাসার সবাই ভালো, তোমার মা ভালো? তো ও একটা পর্যায়ে স্টান্ড হয়ে যায়, কাহিনী কি, তোমার বাবা কেমন আছে? তোমার তো খালু বাসায় নাই, এই জন্য তোমাকে উপরে আসতে বললাম, আমি অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করতেছি। খালু বাসায় নাই মানে কি, মানে এটা কিরকম না, হ্যাঁ, ওনার হাজবেন্ড তো মারা গেছে। তো ও খুব ভরকে যায়, তো ও একটা পর্যায়ে মাথার ঘাম টাম ছুটতে থাকে। হুম, তো বলে যে আমি কনভারসেশনটা শেষ করার জন্য তাড়াতাড়ি উতলা হয়ে যাই, আমি নিচে নেমে যাব। তা আমি বলতে থাকি বারবার, খালাম্মা আমি এখন শুয়ে পড়ি, আমার সকালবেলা কাজ আছে, আমার মালগুলা তুলতে হবে ট্রাকে, ঢাকায় পাঠাবো, আমি চলে যাই নিচে। ওই মহিলা ওকে আসতে দিচ্ছে না, এবং ওর কথার কোনো রিপ্লাই দিচ্ছে না। উনি যাবতীয় কথা বলছে, ওনার গ্রামের বাড়ির কথা, ওনার গ্রামের বাড়ির সাতক্ষীরা, সেখানকার কথা, সেখানকার ঘটনা বলতেছে। হুম। কাহিনী কি উনি থামতেছে না কেন? উনি কি আমার কথা শুনতেছে না, নাকি আমি ওনার কথা ভুল শুনতেছি? একটা পর্যায়ে বলে, তোমার আব্বাকে বইলো আমার কাছে দেখা করতে, আমি অনেক দিন যাবত তার জন্য অপেক্ষা করতেছি, আমি ওনার কাছ থেকে কিছু টাকা পয়সা পাই, এই জিনিসটা একটু আমার বাবাকে জানানো দরকার।
বাবা মারা, ও বুঝে গেছে যে এখন যেটা হচ্ছে সবকিছু অস্বাভাবিক। সব কিছু হচ্ছে ওর লাইফ, মানে এগুলি সব ফেক, এগুলি কিচ্ছু না, আমাকে এখন দৌড়াতে হবে। ও দৌড়ায় বাসার নিচে, মানে বাসার নিচে চলে যায়, নিচ থেকে রিক্সা নেয়। রাত 1:30টার সময় একটা রিক্সা পায়, রিক্সা নিয়ে কোনো মতে ভয়, এখন রাত 1:30 মানে তখন ভয়, ডাকাতের কি ভয়, তখন আর এসবের ভয় না, প্যারানর্মাল ভয় না। রাত্রেবেলা অন্ধকার মফস্বল এরিয়াতে রাত্রে 1:30টায় ওইখানে হাইওয়ে অনেক ক্রস রাত, করে, অনেক রাত মানে আছে অনেক ভাই। ভয়াবহ রাত। 2010 বললেও কি, আপনি এখন যারা থাকে তারা দেখুক না রাত্রে 1:30টায় বের হয়। সেটাই সেটাই। তো উনি কোনো মতে ওনার গোডাউন পর্যন্ত যায়, দরজা অনেকক্ষণ ধাক্কানোর পরে ওনার গোডাউনের লোকজন খুলে উনি গোডাউনের দিন রাত কাটায়। পরের দিন সকালবেলা বাসায় যায়, কারণ ব্যাগ বাসায়, ওই ব্যাগের ভিতরে মানি ব্যাগ টানি ব্যাগ সব। তো ওকে তো কয়েকদিন চলতে, মানে মানি ঢাকায় ব্যাগ করতে হলে তো মানি ব্যাগ লাগবে। একদম। তো ওর জিনিসপত্রগুলো আনতে যায়, এমন সময় দরজা অনেকক্ষণ নক করে, তখন সকাল 10টা-11টা বাজে। অনেকক্ষণ নক করার পরে পাশের ফ্ল্যাট থেকে এক লোক আসে। হুম। পাশের ফ্ল্যাট থেকে লোক এসে বলে যে কি ব্যাপার ভাই, আপনি দরজা নক করতেছেন কেন? বলে যে খালাম্মা কোথায়, খালাম্মার সাথে আমার তো দেখা করা দরকার, কালকে রাত্রেবেলা ছাদে কথা হলো। ওই লোকটা তখন মাথা চুলকাইতেছে, ছাদে কথা হলো মানে কি? বলে খালাম্মার সাথে একটু দেখা করা দরকার, উনি রাত্রেবেলা কথা বললো, কি বললো বুঝি নাই, উল্টাপাল্টা, এখন একটু কথাবার্তা বলে যাই, দরজা নক করতেছে কেউ খুলতেছে না। বলে কি বলে না বলতে হবে, উনি তো 25 দিন আগে মারা গেছেন। ওনার ছেলেরা কয়দিন আগে ওনার কবর জিয়ারত করতে মাই গড। সাতক্ষীরায় গেছে। আর উনি ওনার সাথে কথা হচ্ছিল। হ্যাঁ, পাশের আর যেই লোকটা দায়িত্বরত ছিল ওই লোকটা হচ্ছে ওই মহিলার ভাই। আচ্ছা। বলে ও তো মারা গেছে সাতক্ষীরাতে, ওনার ছেলেরা কয়দিন আগে আবার, আপনি আসার আপনি কবে আসেন? বলে আমি গতকালকে আসলে, আপনার আসার 2-3 দিন আগে ওই সাতক্ষীরাতে গেছে কবর জিয়ারত করার জন্য। তো ওর মাথাটা আকাশটা ভেঙে পড়ে। বলে বলেন কি? আচ্ছা, এই কাহিনী হয়েছে। তো উনি ওই দিন ব্যাগ ট্যাগ নিয়ে, ওকে তার 2 দিন থাকতে হবে যশোরে। রাসেল ভাই ও কি করে একটা হোটেলে ওঠে, খুব আহামরি না, খুব নর্মাল হোটেল, আমি বলে ফেললে সবাই হোটেলটার নাম চিনে যাবে, থাক তাহলে বলার দরকার নেই, আমরা শুনি। না বলি। হ্যাঁ। তো হোটেলে ওঠে, হোটেলে একটা নর্মাল রুম নেয় 3 তলায়। হ্যাঁ। 3 তলার রেটি সবকিছু, 3 তলা রুম পায়, 302 নম্বর রুম। রুমের ভিতরে ঢোকে, রেস্ট নেয়, কাজকর্ম করে রাত্রে 10টায় ঢোকে, এবং সারাদিনের ধকল আর ওই গতকালকের ধকলটা ওকে খুব বেশি পড়াতে থাকে। ও মাথা খারাপ হয়ে যায়, করবো কি, এটা কেমনে সম্ভব? আমি রাতের বেলা তার সাথে কথা বললাম, জলজ্যান্ত মানুষটা আমার সামনে দাঁড়ায় কথা বলতেছে, অথচ এই মহিলাটা মারা গেছে 20-25 দিন আগে। আর এটা আপনার সাথে নতুন কোনো ঘটনা ঘটলে, আগে কয়েকবার আমি শাহান ভাইয়ের ঘটনা একটু আগে শেয়ার করলাম, তার এই অভ্যস্ত, কিন্তু ও তো ওর অভ্যস্ত না। ওর মাথা, ও সারাক্ষণ চিন্তা করতে করতে এক সময় ঘুমায় যায়, ঘুম ভাঙে, ইলেকট্রিসিটি নাই, সিগারেট ধরাবে, বারান্দায় যাবে, নর্মাল কোনো হোটেলের মতো এসিওয়ালা হোটেল না, নর্মাল হোটেল, ও বারান্দায় যাবে, এখন আবার এসি করে ফেলছে হোটেলে। তো বারান্দায় যাবে, বারান্দায় যাওয়ার সময় বিছানা থেকে পা ফালালো, পা ফালাতে দেখলো যে পায়ের মধ্যে কি জানি লাগছে, পাটা ভিজা। তো ও ওই ঘুমানোর সময় দেখে যে বিদ্যুৎ চমকাচ্ছিল, তো বৃষ্টি হয়েছে, তো জানালা দিয়ে পানি চুয়ে চুয়ে পড়ছে, পায়ের মধ্যে পা ভিজা। তো পানি আর অন্য কিছুর মধ্যে তফাৎ আছে। এটা কেমন পিছলা পিছলা, এটা কেমন পিছলা পিছলা। ও মোবাইলের লাইট জ্বালে, এখন ওই রুম তোর জানা নাই কোন জায়গায় সুইচ, ওকে মোবাইলের লাইট জ্বালাই সুইচ খুঁজতে হচ্ছে, কারণ রেগুলার যে রুমের মধ্যে প্রতিদিন লাইট বন্ধ করে সে জানে পজিশনটা। তো হোটেল রুম ওইটা তো প্রথম গেছে, তো মা নামাতেই ও যখন মোবাইল ফোনের আলো ওই জায়গায় ফেলে, মোবাইল ফোনের আলো, স্ক্রিনের আলো ফেলতেই দেখে যে মানুষ টানুষ পড়া ফ্লোরের মধ্যে, মানুষ টানুষ পড়া, বোঝা যাচ্ছে না কি এটা। তো ভালো করে আলোটা ফেলে দেখে যে সেই মেয়েটা যে কুপি নিয়েছিল, ওই মেয়েটার একটা মাথা পড়ে আছে ফ্লোরের মধ্যে, আর শরীর টরীর কিছু না, যদি 2টা হাত সাথে রাখা, মাথার সাথে 2টা হাত রাখা। এইটা দেখার পর ও দরজা খুলে এখান থেকে নিচে নেমে যায়, দৌড়ায় নিচে নেমে যায়, নিচে নেমে যে লোকজন ডাকে, জড়সড়ো করে পুরো হোটেল, যে মানুষগুলা ঘুমন্ত সবাইকে জাগায়, কারণ এক রুমে ঘটনা ঘটছে, এক চিৎকারে সবাই উঠে গেছে। সবাই রুমে এসে দেখে কিচ্ছু নাই, লাইটটা জ্বালা নাই, কিচ্ছু নাই, নাথিং ওয়াজ দেয়ার, কোনো কিচ্ছু ছিল না। সবাই বলতেছে না এটা আপনার ঘুমের মধ্যে ভুল, অথবা এটা আপনি ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখছেন, অথবা আপনার বলে না রে ভাই, আমি পা দিয়ে ফিল করছি জিনিসটা, আমি জিনিসটা, চুলের মধ্যে আমার পাড়া পড়ছে, আমি এর থেকে আপনাকে আর কিভাবে বুঝাবো। পরে ও হোটেল ছেড়ে দেয়, ও গোডাউনে থেকে লাস্ট 2 দিন গোডাউনে থেকে। কিন্তু মজার বিষয়, সে যখন ওই বাসায় যায় আবারও ওই লোকের কাছে, এবার ওই জানে দরজা নক করছে ওই দরজায়, বলে যে ওনাদের বাসায় যে একটা কাজের মেয়ে ছিল, ওর এটা কিউরিওসিটি, কাজের ওই মেয়েটারই তো মাথা দেখলো, বলে ওই মেয়েটার কি হয়েছে,
ওই মেয়েটা কোথায়, মেয়েটা থাকে না এখানে। ও বলে নাই যে মেয়েটার সাথে ওর দেখা হয়েছে, মেয়েটাই তো ওকে খাওয়া দাওয়া দিচ্ছে, এটা ওর মনে হচ্ছিল। বলে মেয়েটার একটা সমস্যা হয়েছে ভাই, এটা তো আর কি আমি বলবো। ওনার কথাই জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ কি খবর। হ্যাঁ বলে যে মেয়েটারই আসলে কি বলবো, আসলে মানুষ মারা গেলে ওই যে ভাগ্য দোষ বলে, মনে হয় যে ওর সমস্যা হয়ে গেছিল। মেয়েটা মারা যাওয়ার 4 দিনের দিন, ওই খালাম্মা মারা যাওয়ার 4 দিনের দিন, মানে আপনাদের খালাম্মা ওনার আপা আর কি, আপা মারা যাওয়ার 4 দিনের দিন ওই মেয়েটা বাবা মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছিল, রাস্তার মধ্যে বাবার সহ মেয়েটা মারা যায় অ্যাক্সিডেন্টে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, বগুড়ায়। এই মেয়েটাই তো সেই কুপি হাতে দাঁড়িয়ে থাকা। জারি ছিল। ও তো ভাই ও বলে যে আমি এরপর থেকে আমার লোক পাঠাবো, আমি আর যশোরে যাবো না। এই অবস্থায় আর যশোরে যাওয়া সম্ভব না। আর ওই কাটা জিনিসটা ওকে প্রচুর পড়াতে থাকে। ওই দিন বাসায় মানে গোডাউনে চলে আসে, ঢাকায় আসতে পারতে পুরো রাস্তায় সে দোয়া পড়তে পড়তে আসে, যে মানুষ কখনো অতটা দোয়া টোয়ায় ছিল না। ও বলে দোয়া পড়তে পড়তে বাসায় আসে। বাসায় আসার পরে ও কাউকে না জেনে মানে জিনিসটা ওর মধ্যে থাকতে থাকতে অনেক দিন পড়া। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ও স্বপ্নে মেয়েটাকে প্রায়ই দেখতো। একটা পর্যায়ে ও একটা মানুষের কাছে যায়, বলে যে ভাই আমি সাইকোলজিস্টের কাছে যাই, সাইকিয়াট্রিস্টের কাছে, যে আমি এই ঝামেলায় পড়ছি। বলে যে এইটা একদিক দিয়ে সাইকোলজিক্যাল ডিফেক্ট, যে আপনি ওইখানে যে খাওয়া দাওয়া খাইছেন, আপনি যদি বলেন যে ওর খাওয়া দাওয়া খাওয়ার কারণে আপনি বারবার ওকে দেখছেন, যদি কোনো হুজুরের কাছে যান তাহলে ও আপনাকে এই কথাই বলবে। আর আমি বলবো এইটা আপনার ফিজিক্যাল প্রবলেম, যে আপনি এটা আপনি বারবার জিনিসটাকে চিন্তা করার কারণে এইটা আপনার ইমেজ বারবার ব্রেনের মধ্যে প্রতিফলিত হচ্ছে। এক কাজ করেন, ওষুধটা খান রেগুলার, এবং একটু হাঁটেন সকালবেলা আর বিকালবেলা হাঁটেন, এবং ওষুধটাকে রাত্রে ঘুমান। তো ওই লোক মানে ওই ডাক্তারটার ম্যাজিশিয়ানের মতো কাজ করছে ওর, যেটা আপনি বলেন যে ডাক্তার বাংলাদেশে কিছু ম্যাজিশিয়ান ডাক্তার তো আছে রাসেল ভাই, ওই ডাক্তারের কথাটা শোনে, এবং প্রায় 2-3 মাসে এরকম প্র্যাকটিসের কারণে ও ভুলে যেতে থাকে। আস্তে আস্তে ভুলে যাওয়ার পর আর তেমন প্রবলেম হয় নাই। ভুলতে 2012 সাল এখন পর্যন্ত প্রবলেম হয় না, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে রাসেল ভাই আমাকে বোঝাচ্ছিল এই ঘটনাটা শেয়ার করার জন্য। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে। হাই লিসেনার্স, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। এখন আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার আঙ্কেলের সাথে ঘটে গিয়েছে মুম্বাইয়ের একটা ট্রেনে। তো এই ঘটনাটা মানে সে আমার সাথে শেয়ার করেছিল কিছুদিন আগে। তো সে বেশিরভাগ সময় ইন্ডিয়া যায় এবং ট্রাভেল করে ইন্ডিয়াতে। তো একদিন সে মুম্বাই থেকে কলকাতায় আসছিল ট্রেনে। তো সে ছিল এবং তার সাথে আরও 2 জন ছিল, তারা ইন্ডিয়ান ছিল। তো তারা একটা কম্পার্টমেন্ট নেয়। তো সেখানে নিচের 2টা বেডে সেই 2 জন ইন্ডিয়ান ছিল, আর উপরের যে বেডটা সেটার মধ্যে আমার আঙ্কেল ছিল। তার অপোজিটে যে বেডটা ছিল সেখানে সে কেউ ছিল না, ওটা খালি ছিল। তো সে রাতের বেলা তার ঘুম আসছিল না। তখন রাত প্রায় 2টা-2:30 হবে। তো সে ঘুমাতে চেষ্টা করছিল। তো কিছুক্ষণ পরে তার ঘুম চলে আসে, তো সে ঘুমিয়ে যায়। তো একটা সাউন্ডে তার ঘুমটা ভেঙে যায়। সাউন্ডটা এমন ছিল যে লোহার সাথে বাড়ি খেয়ে যেমন একটা সাউন্ড হবে, ওই টাইপের একটা সাউন্ড। তো এই সাউন্ড পাওয়ার পর তার ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে সে দেখে মানে তার অপোজিটে যে বেডটা, সেই বেডের মধ্যে একটা বাউনা টাইপের লোক বসে আছে, তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। তো এই বিষয়টা দেখার পরে সে ফার্স্টে বুঝতে পারছিল না যে জিনিসটা কি। তো এটা মানে তখন সে উঠে বসে যায়। উঠে যখন সে বসে, তো সেই জিনিসটা জাম্প করে ফ্লোরে লাফ দিয়ে গেট দিয়ে বের হয়ে যায়। তো সেই ব্যাপারটা দেখার পরে সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখন সে চিৎকারও করেনি, কাউকে কিছু বলেও নি। সে নেমে গেট খুলে চারপাশে দেখে যে বাইরে কিছু সে আছে নাকি। সে দেখে পুরো বাইরে মানে অন্ধকার, কিছুই নেই, সবাই তাদের গেট লাগানো। তো সে রুমের কম্পার্টমেন্টের দরজাটা লাগিয়ে সে আবার বসে থাকে এর মধ্যে। তো কিছুক্ষণ পরে সে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়। সে যখন ওয়াশরুমে যায়, ওয়াশরুম থেকে বের হওয়ার পরে সে দেখে সেম ওই জিনিসটাই তাদের রুমের ভিতরে ঢুকছে। তো এই জিনিসটা দেখার পরে সে ভয় পাচ্ছিল যে সে রুমে যাবে কি যাবে না। তার কাছে মোবাইলও ছিল না যে সে তাদের ওই ইন্ডিয়ান যেই লোক 2 জন ছিল তার সাথে তাদেরকে কল দিবে। তো সে ভয়ে রুমের গেটের সামনে গেল এবং রুমের গেটটা খুলে যখন ভিতরে ঢুকলো, দেখলো যে ভিতরে কিছুই নেই।
তখন সেই ইন্ডিয়ান দুইজনকে ডাক দিল আর বলল যে তোমরা কি কোনো সাউন্ড পেয়েছো বা রুমে কি কিছু ছিল নাকি। পরে তারা বললো যে না, আমরা রুমে তো কিছু, হিন্দিতে বলছিল তারা যে রুমে তো কিছুই ছিল না বা আমরা কোনো সাউন্ডও পাইনি এখান থেকে কোনো আমরা তো ঘুমাচ্ছি। পরে এই পুরো বিষয়টা ওই দুজনের সাথে সে শেয়ার করলো। শেয়ার করার পরে একজন বলল যে এরকম আপনি তো প্রথমবার মুম্বাই ট্রেনে ট্রাভেল করতেছেন, মুম্বাই ট্রেনে এই টাইপের বা ছোটোখাটো অনেক কিছুই হয়। পরে সেই লোকটা উপরে বললো যে আপনি আমার বেডে ঘুমান, আমি উপরে ঘুমাচ্ছি। তো এই বিষয়টা তার মাথায় ছিল, কোনোভাবেই মাথা থেকে যাচ্ছিল না। তো সে যখন কলকাতায় ব্যাক করে রাসেল ভাই, তখন হোটেলের মধ্যে মানে সে তারপরে ব্যাপারগুলো হচ্ছিল তার মানে সে এই জিনিসটাকে স্বপ্নে দেখা শুরু করলো। তো সে কলকাতায় যে হোটেলে ছিল সে হোটেলে সে ঘুমাচ্ছিল, সে দেখতে পেল যে ওই জিনিসটাই মানে সে ঘুমের মধ্যে দেখছে যে ওই জিনিসটা ওই হোটেল রুমের মধ্যে মানে একটা জায়গায় বসে আছে বা যে জানলা দিয়ে বের হয়ে যাচ্ছে, এই টাইপের দৃশ্য সে দেখা শুরু করলো। সে বুঝলো যে এই ব্যাপারটা আসলে অনেক খারাপ দিকে যাচ্ছে। তো সে বাংলাদেশে ব্যাক করে। বাংলাদেশে এসে তার এলাকার একজন হুজুরের সাথে সেই ব্যাপারটা শেয়ার করলো যে তার সাথে এরকম মুম্বাই ট্রেনে এই টাইপের একটা ঘটনা ঘটেছে, এবং তারপর থেকে সে স্বপ্নে ওই জিনিসটাকে দেখা শুরু করলো। তারপর হুজুর তাকে কিছু দোয়া পড়ে শুতে বললো। তারপর থেকে রাসেল ভাই ওই জিনিসটাকে সে কোনোদিন দেখেও নি এবং তাকে অনুভবও কোনোদিন করেনি। এই ছিল আমার স্টোরি রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে ছোট একটা অডিও ক্লিপ শুনে আসবো, তারপরে ফিরে আসবো নতুন আরো একজন অতিথিকে নিয়ে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আমার নাম বলতে চাচ্ছি না, তবে প্রফেশনটা আমাকে বলতেই হবে। আই এম এ ডক্টর। জাস্ট রিসেন্ট আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব, অ্যান্ড ইটস অ্যাবাউট ব্ল্যাক ম্যাজিক, যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই রেহাই পায়নি। তো আমি কে? ঘটনা আমার হাজব্যান্ডকে নিয়ে। সে মিডিয়ার একজন, নাম বলে তাকে অনেকেই চিনবেন, তো আমি তার পরিচয়টা এই জন্য আরও দিতে চাচ্ছি না, আর স্টুডিওতেও আরও এই জন্য আসতে চাচ্ছি না। এনিওয়ে, যুক্ত কারণেই অপারগ হয়ে ফোনে আমার হাজব্যান্ড একজনের সাথে খুব রুড বিহেভ করতে বাধ্য হয়। জাস্ট 1 month আফটার দ্যাট টাইম প্রবলেমগুলো শুরু হয়। হঠাৎ তার বিহেভে একটা চেঞ্জ আসে। আমি এবং আমার বাসার সবাই এবং আমার বেবির উপর সেটার খুবই প্রভাব পড়ে। আমরা লক্ষ্য করি যে সে যেন আর মানুষ নেই, এত খারাপ ব্যবহার, ফর নাথিং। ইভেন ডিভোর্সের কথাও সে আমাকে বলে, বাসা থেকে চলে যেতে বলে, এবং ফর নাথিং। এটাই খুব আশ্চর্য, তার হিংস্রতাটা মানে বেড়েই চলছে দিনকে দিন। অস্বাভাবিকতাটা দেখে বোঝাই যায় যে এখানে মানে আমার তখন মনে হয় যে এখানে কোনো একটা অন্যরকম একটা কিছুর মানে একটা কারণ থাকতে পারে, অন্যরকম কিছু, যে কারণে আমি তাকে ক্ষমা করে দিই। তো আমি আমার বাসায় চলে যাই এবং আমি একটা অভিযানে নেমে পড়ি। হোয়াই এমন কেন হবে সে? 1, 2 নয়, 3 জায়গা থেকে আমি জানতে চাই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে এবং তার নাম দিয়ে, যে হ্যাঁ তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। 1 মাস পর ও আমাকে নিতে আসে আমার বাসায়। তো আমিও ফিরি ওর কাছে, কারণ ওর সান্নিধ্যে থাকাটা ওর দরকার ছিল। ওকে অনেক কিছু মানে পানি, দোয়া এগুলো দিতে হবে, যে কারণে আমি পরে বাসায় চলে আসি এবং আস্তে আস্তে ওর অনেকটা ইমপ্রুভ। এখনও 30% বাকি আছে। আমি বলবো ও অনেক ভালো ছিল। ওর চেঞ্জটা যে কারণে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়, এবং ওই যে বললাম এখনও 30%-এর মতো তার বাকি আছে। তো ব্ল্যাক ম্যাজিকটা তাকে করা হয়েছে তার নাম এবং ফটো দিয়ে করা হয়েছে, এবং এটা যে করেছে সে ফেসবুক থেকে খুব ইজিলি মানে কালেক্ট করেছে। এখন তো ফেসবুকে এগুলো পাওয়াটা খুবই অ্যাভেলেবেল। এখন তার উপর প্রভাব অনেকটাই কমে এসেছে, আর আমি আসলে এখন একটা অস্ত্রও পেয়ে গেছি এটার সাথে লড়াই করার। আল্লাহর শক্তির কাছে কিন্তু সব শক্তি পরাজিত। আমি, আমার বেবি আর আমার হাজব্যান্ড অনেক সুখী ছিলাম। এখনও আল্লাহর রহমতে স্বীকার করব অনেকটা সুখী আছে, এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর যে ব্ল্যাক ম্যাজিক করেছে তার আমি শাস্তিটা চাই, এবং আমি মানে শাস্তি তার হবে। আমি তখনও আবার আপনাদের কাছে শেয়ার করব, হয়তো নাম বলবো না। দোয়া করবেন আপনারা আমার জন্য। ভালো থাকবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাইয়া। আমি রাসেল আহমেদ, আমি এসেছি ধানমন্ডি থেকে। তো আমাকে আজকে ডাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ঘটনায় চলে যাই। আমি সরাসরি ভাইয়া ঘটনায় চলে যেতে যাচ্ছি প্লিজ। এই ঘটনাটি ভাইয়া এটা কারো দাদির মুখে বা নানির মুখে শোনা গল্প নয়, এটি আমার পরিবারে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা।
এই ঘটনাটি ঘটে গিয়েছে আমাদের গ্রামের বাড়িতে। সো যেহেতু এটি গ্রামের বাড়ির ঘটনা, সো এই আমার বাড়িটার ডিসক্রিপশন আমি একটু দিতে যাচ্ছি, তাহলে দর্শকরা সেটার সাথে খুব বেশি কানেক্ট হতে পারবে। সো ভাইয়া, আমাদের গ্রামের বাড়িটা ছিল এমন একটা বাড়ি যেটা অনেকটা বাংলো বাড়ির মতো বলা যায়। তার সামনের দিকটা একটা বিশাল জঙ্গল ছিল, জঙ্গলের পাশে একটা বড় পুকুর ছিল আমাদের। সো পুকুর পারে ভাইয়া চালতা গাছ তো আপনি দেখেছেন। তো নর্মালি চালতা গাছ যেরকম হয়ে থাকে তার চেয়ে বিশাল বড় একটা চালতা গাছ ছিল পুকুর পারে। তারপরে আমার বাড়ির যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা সরু একটা রাস্তা ছিল, রাস্তার শেষ প্রান্তে একটা বিশাল পুরাতন আমলের আম গাছ ছিল। সো আম গাছটা এতই বড় ছিল এবং এই আম গাছের নিচে অনেক ঘটনা প্রত্যক্ষদর্শীরা প্রত্যক্ষ করেছে। সো অনেকেই রাতের বেলা মাঝরাতে সেখানে সাদা ধবধবা মুরগির বাচ্চা দেখতে পাইতো। তারপরে আরও অনেক ঘটনা ছিল, আমি এগুলোতে আসবো। তার আগে ভাইয়া, এটা আমার বড় কাকার সাথে ঘটে যায় ঘটনাটা, আমি ওই সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সো আমার কাকা তিনি সরকারি চাকরি করতেন। তো সে দেশের বাড়িতে যখন ছিল, চাকরি হয়ে যাওয়ার পর সে ঢাকায় চলে আসে। তো গ্রামে যখন ছিলেন তিনি দেখতাম ওই যে চালতা গাছে প্রতি শনিবারে এবং মঙ্গলবারে তিনি করতেন কি একটা বিশেষ ধরনের খানার আয়োজন করতেন, যেটাকে ভাইয়া ভোগ বলা হতো। আপনি হয়তো বা ভাইয়া ভোগ বলতে অনেকে আমাদের বুঝে না। তো ভোগ হচ্ছে যে একটা, এটা বোঝানো লাগবে না, ভূত এফএম যারা শোনেন তারা আমি শিওর যে বোঝেন। হ্যাঁ, ওই টাইপের মানে আধ্যাত্মিক কিছু ভূতের খাবার। তো সেখানে গজার মাছ এবং রাজহাঁসের ডিম, কাঁচা রসগোল্লা এগুলো থাকতো। সো এটা গোধূলি বেলায় সন্ধ্যার টাইমে, মানে এখনো মাগরিবের আজান দিবে দিবে ভাব, এই অন্ধকার টাইমে গাছের নিচে এই খাবারটা দিতেন তিনি, কলা পাতায় করে দিতেন। তো হঠাৎ আমি দেখতাম খাবারটা দেওয়ার সাথে সাথে অনেক অনেক শত শত কাক উড়ে এসে খাবারটা খেয়ে নিত, কোনো খাবারই বাকি থাকতো না, খাবারটা খেয়ে নিত। সো একদিন বড় চাচাকে আমি দেখলাম যে যখন সে খাবারটা দিয়েছে, সো সব খাবারই সেখানে খেয়ে নিয়েছে, বাট একটা কাঁচা রসগোল্লা বাকি ছিল, এটা খাইনি। সো আমি চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা, এটা কেন খাইনি, এই খাবারটা কেন বাকি রয়েছে? তখন সে আমাকে কোনো রকমের কোনো উত্তর না দিয়ে এই কাঁচা রসগোল্লাটা পানিতে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আমাকে কোনো উত্তর দিল না এবং সে আমাকে বলল, তোমরা এই বাড়ির এই চালতা গাছের নিচে তোমরা আসবে না, তাছাড়া সব জায়গায় তোমরা যাতায়াত করতে পারো, সমস্যা নেই। আর আমাকে বলেছে রাত নিশীতে যেন আমি বাইরে না থাকি। কিন্তু আমার চাচার একটা অভ্যাস ছিল, সে মধ্যরাতে বিভিন্ন এই যে ইংরেজ আমলে বানানো ব্রিজগুলো, এই টাইপের ব্রিজ, বড় বড় গাছের নিচে বসে বসে বাঁশি বাজাইতো, মাঝরাতে সে ঘরে ফিরতো। তো এরকম হইতো। তো একদিন রাসেল ভাইয়া, আমার এক বন্ধু সে অসুস্থ ছিল, সে কাব্য, তারপর তার ভাইয়া ছিল শিশির, সে আমাকে ফোন দিয়ে বলেছে রক্ত লাগবে। তো আমি তাকে রক্ত দিতে গেলাম, আমি হচ্ছে বি পজিটিভ, সাথে আমার ভাই রনিকে নিয়ে গেলাম। সো ভাইয়া, তারপরে রক্ত দিয়ে যখন আমি বাড়িতে ফিরবো তখন খুব মাঝরাত হয়ে গিয়েছে ভাইয়া, এটা প্রায় আপনার 2টা বেজে, প্রায় ঘড়িতে 2টার পরে হয়ে গেছে, 10-15 হবে। সো আমি আম গাছের এই যে রাস্তাটা দিয়ে ফিরবো, তখন আমি এই রনিকে পাঠিয়ে দিয়ে আমি যখন একা একা ফিরতেছি, তখন আমি দেখলাম আম গাছটা দিয়ে যখন আমি ক্রস করব, তখন আমি এখানে দেখলাম একটা সাদা ধবধবা কাপড় পরে এক বৃদ্ধ মহিলা আম গাছের নিচে, তিনি গুনগুন 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 করে কান্নার আওয়াজ করছেন। তো আমি যখন মাঝরাতে এটা দেখলাম, আমার মনে হইলো যে আমি হ্যালোসিনেশনে ভুগতেছি, মনের ভিতরে একটু ভয় ভয় ছিল, এই জন্য বোধহয় আমি এমনটা প্রত্যক্ষ করতেছি। কিন্তু ভাইয়া, আমি অ্যাকচুয়ালি এমনটা দেখার জন্য বা বলার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। আমি ঘটনাটা ভালো করে বোঝার জন্য আমি আম গাছটার কাছে গেলাম, গিয়ে দেখি ওই সাদা ধবধবা শাড়ি পরা মহিলাটার হাতে, বৃদ্ধ মহিলার হাতে এক হাতে কিছু ছোট ছোট মুরগির বাচ্চা, আর এক হাতে একটা ছোট বাচ্চা। সে করতেছিল কি, ছোট বাচ্চার আঙ্গুলগুলো এমনভাবে কামড়াচ্ছিল, আঙ্গুলগুলো থেকে লাল টকটক করে রক্ত পড়তেছিল। তারপরে আমি এই ঘটনাটা দেখার পরে আর এই আম গাছ দিয়ে বাড়িতে যাব সেটা কখনোই পারিনি। আমি পিছন দিকে দৌড় দিলাম, দৌড় দিয়ে আমার এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠলাম। সেই বাড়ির সামনে গিয়ে যখন আমি পড়ে গিয়েছি, শব্দ শুনে তার আম্মু আমাকে
রুমে নিয়ে গেল এবং আমি সেখানে তারপরে কি হয়েছিল আমি আর বলতে পারি না। তো সকালবেলায় আমি তাকে ঘটনাটা বলার পরে তিনি আমার বড় কাকার কাছে সেটা গিয়ে বললাম। বড় কাকা তখন আমাকে ওই দিনের ঘটনাটা বলল যে ওই দিন যে রসগোল্লাটা কাকে খায়নি ওইটা কেন খায়নি, কারণ ওটা কেউ একজন স্পর্শ করেছিল, খেয়ে নিয়েছিল, এই জন্য সেটা খায়নি। তো ওই দিন রাতের বেলা আমার কাকা যখন আরেকদিন রাতের বেলা আমার কাকা মাঝরাতে যখন বাড়িতে ফিরতেছিল, সে একটা ডিশের মধ্যে কিছু ইলিশ মাছ আর কিছু এটা তো আরেকটা ঘটনা মনে হয়। না না ওই ঘটনাটাই আচ্ছা। ওই ঘটনাটাই নিয়ে সে বাড়িতে ফিরতেছিল। তখন ওইখানে সে অনুভব করলো কেউ যেন তাকে আম গাছের নিচে পিছন থেকে ডাকতেছে। তো সে এটাকে কান্না দিয়ে তার নিজের খুব ভারবার লাগতেছে শরীরটা, সে সে চলে আসলো, সাহস দেখে চলে আসলো। এসে আমার চাচি দরজা খুলে রেখে ঘুমায়, কারণ সে রাত বিরাতে ঘরে ফিরে এই জন্য। তো সে হঠাৎ করে ধপাস করে রুমের সামনে এসে দরজার ভিতরে রুমে পড়ে গেল। পরে গিয়ে সে যেভাবে পড়লো, যে জায়গাগুলোতে সে আঘাত পেয়েছিল সেই জায়গাগুলো অ্যাবনর্মাল হয়ে গিয়েছিল, সে কথা বলতে পারতো না, বোবা হয়ে গিয়েছিল। তারপর এটা নিয়ে আমরা তাকে অনেক চিকিৎসা দেই, অনেক ট্রিটমেন্ট দেই, এই ভালো না হয় কবিরাজি চিকিৎসাতে যাই, তারপরেও সে যখন ভালো না হয় তারপরে এভাবে সে অনেক দিন অ্যাবনর্মাল প্যারালাইসিস ভাবে সে বেঁচে ছিল। তো 1 বছর হয়ে গিয়েছে আমার কাকা মারা যায় এই ঘটনার কারণে। এই ছিল ভাই আমার ঘটনাটা, এটা Thank শেয়ার you. করতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো আজকের ব্রুথ এফএমে আজকে আমাকে ইনভাইট করার জন্য। জি। আমার নাম শাকিলা আহমেদ রুবেল, আমি এসেছি ময়মনসিংহ জেলার ভালুকা থানার তালাবো গ্রাম থেকে। অনেক দূর থেকে এসেছেন, থ্যাংক ইউ জি, সো রাসেল ভাই, মাচ। আসলে আসতে কোনো সমস্যা হয়নি তো না? না রাসেল ভাই, পুরোটাই ডিফারেন্ট। আসার সময় অনেকটা কষ্ট হয়েছে, অনেক কষ্ট অনেক হয়েছে। জ্যামের মধ্যে আটকেছিলাম। সেই আচ্ছা। 3টার সময় গাড়িতে উঠছি, জি, জি। এই জায়গায় আসছি 9টায়। জি, এটা শুধুমাত্র ভূত এফএম এবং ভূত এফএম যারা শুনেন তাদের প্রতি ভালোবাসার কারণে সম্ভব হয়েছে, এবং এতটা কষ্ট করে এসেছেন এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করা হয়। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রাসেল ভাই, আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা রাসেল ভাই আমার সাথে ঘটা কোনো ঘটনা না, এটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। তো এই ঘটনাটা তার ফ্রেন্ডের বাবার সাথেই ঘটে। জি। ঘটনাটা এরকম, ওনার বাবা ছিলেন ওদের যে এলাকা, ওই এলাকার একজন ইমাম। ওদের পাড়ার যে মসজিদ, সেই মসজিদের তিনি ইমামতি করতেন। আর যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে রাসেল ভাই, ওদের এলাকার যদি কোনো লোক মারা যেত, তো সেই লোকগুলোর মানে জানাজার নামাজ, দাফন কাফনের ব্যবস্থা, গোসলের কাজটা উনিই করতেন। জি। তো একটা ছেলে ছিল ওই এলাকার মধ্যে, সংগত কারণে আমি নামটা বলছি না। সেই ছেলেটা রাসেল ভাই এই টাইপের ছিল, মানে যত ধরনের বাজে কাজ হতো ওই এলাকার মধ্যে, সবগুলা কাজের মধ্যে তার উপস্থিতিটা বেশি লক্ষণীয়। তো যাই হোক, কি একটা কারণে ওই ছেলেটাকে কিছু লোকজন মিলে কে বা কারা ওকে মার্ডার করে। মার্ডার করার পরে রাসেল ভাই ওই যে ইমামের কথা বলছিলাম, সেই ইমাম সে খবরটা পায়, এবং মার্ডার করার পরে সেই লাশটাকে রাসেল ভাই গলার মধ্যে রশি দিয়ে একটা গাছের সাথে ঝুলানো হয়। সেই লাশটাকে তার পরিবারের লোকজন সেই গাছের মধ্যেই প্রথম দেখে, তো সেখান থেকে নিয়ে আসে। লাশটা পোস্টমর্টম করা হয়, তো সেখান থেকে আবার নিয়ে আসা হয়। তো সেই হুজুরটা যায় ওদের বাড়িতে, যাওয়ার পরে হুজুরটা লাশটা দেখলো, দেখার পরে তো জানাজার টাইম ফিক্সড করার জন্য ওদেরকে বলল। তো ওর ফ্যামিলির যারা ছিলেন গার্ডিয়ান, তারা রাতে 10টার সময় টাইমটা ফিক্সড করেন, কারণ ওদের অনেক আত্মীয় স্বজন ছিল যারা মানে ওদের এলাকার বাইরে থাকতো, অনেক দূরে। তো তারা আসতে গেলে রাসেল ভাই বেসিক্যালি অনেকটা টাইম লাগবে এরকম। তো সেজন্য তারা রাতে 10টার সময় জানাজার নামাজটা ফিক্সড করে। তো যাই হোক, হুজুরটা বললো এক সময় ওর বাবাকে, যে মারা গেছে ওর বাবাকে বললো যে ভাই দেখেন টাইমটা তো আসলে বিকেল হয়ে গেছে, তো আমরা মনে করি যে লাশটাকে কৌশল করানোটা এই টাইমটাতে বেটার। তো বললো যে ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন সেটাই করেন। তো ওকে গোসল করানোর জন্য আসলে নিয়ে যাওয়া হয়, সব প্রসিডিউর মেনটেন করে গোসল করানো শুরু করে দেয় ওরা। তো ওই হুজুরের সাথে সম্ভবত আরো 2জন লোক ছিলেন গোসল করানোর কাজে, মানে সাহায্য করার জন্য। তো গোসল করানোর সময় রাসেল ভাই যেটা ওই হুজুরের সাথে থাকা একটা লোক ফিল করে যে লাশটা নাকি একটু নাড়াচাড়া করে ওঠে। ওরে বাবা। তো হুজুরকে বললো, হুজুর আমি একটা বিষয় খেয়াল করছি, যেটা হচ্ছে লাশটাকে যখন আপনি কাত করে শোয়ালেন তখন লাশটা অটোমেটিক্যালি চিত হয়ে শুয়ে গেছে। তো হুজুর বিষয়টা খেয়াল করছে কিনা বলতে পারবো না,
তো হুজুর ওদেরকে মানে একটু অন্য ইঙ্গিতে বোঝালো যে দেখো এটা আসলে কিছুই না, হুম, এরকম অনেক সময় হয়, আচ্ছা, তো তোমরা এটাকে তেমন পাত্তা দিও না। সিরিয়াস ভাবে কিছু নিও না, পাত্তা দিও না। হুম, হুম, তো ওরা ঠিক আছে নর্মালি আবার কাজ করতে শুরু করলো। তো আরেকটা টাইমে হুজুর খেয়াল করলো যে ওই লাশের ঘাড়টা রাসেল ভাই ডান দিকে ঘোরানো ছিল। আচ্ছা, তো হুট করে ঘাড়টা আবার সোজা হয়ে গেল, আচ্ছা, মাথাটা পুরো সোজা হয়ে গেল, এটা কারোর টাচ ছাড়া, আচ্ছা, কেউ কোনো হাত দেয় না ওই জায়গাটার মধ্যে, কিচ্ছু করে নাই। কিচ্ছু করে না, অটোমেটিক্যালি এই কাজটা হয়ে গেল। হুম, হুম, তো এটা দেখে হুজুর নিজেও ভয় পেয়ে গেল। তো হুজুর বললো যে দেখো আসলে এটা সামথিং স্ট্রং, তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে গোসল করানোর কাজটা শেষ করে ফেলি। তো তাড়াহুড়া করে কাজটা শেষ করার পরে রাসেল ভাই ওদের যে এই ছিল গার্ডিয়ান ছিল, ওদের বাড়ির উঠানের মধ্যে লাশটাকে নিয়ে রাখার পরে একটা খাটিয়ার মধ্যে রাখা হয়। তো অনেক দূর থেকে ওর আত্মীয় স্বজনরা আসছিল, আসার পর বলছিল যে লাশ দেখানোর জন্য। হুজুর ওই লাশের মাথার কাছেই বসে আছে। কেউ এসে যদি বলে যে হুজুর লাশটা দেখান, তো হুজুর মুখ থেকে কাপড়টা সরিয়ে সেই লাশটাকে তাদেরকে দেখাতো। তো রাসেল ভাই ওর যে লাশটা ছিল, ওকে যেহেতু মার্ডার করা হয়েছে, ওর শরীরে অনেক জায়গার মধ্যে অনেক দাগ ছিল, অনেক জায়গাতে কেটে গেছিলো, ফেটে গেছিলো, এরকম অনেক কিছু ছিল। তো মুখের মধ্যে কোনো স্পট ছিল না। তো হুজুর একটা টাইমে খেয়াল করলো যে যখন একজন লোক এসে বললো যে হুজুর লাশের মুখ থেকে একটু কাপড়টা সরান, আমি একটু দেখবো। হুজুর কি করলো, লাশের মুখ থেকে যখন কাপড়টা সরালো, তখন মুখের দিকে তাকিয়ে দেখে হুজুর যে টোটালি চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। এরকম চেঞ্জ হয়েছে যে ওর মুখের মধ্যে অনেক মনে হচ্ছে যে দাগ আছে, আঁচড়ালে যেরকম হয় সেরকম, খামচি দিলে যেরকম হয় সেরকম দাগ, আর বিভৎস একটা চেহারা হয়ে গেছে, যেটা আগে ছিল না। হুট করে এমন একটা কিছু হয়ে গেছে। তো হুজুর তো আগে থেকে বুঝতে পারছিল যে রাসেল ভাই যে এটা আসলে একটা অন্য ধরনের কোনো কিছু করতে যাচ্ছে এই জায়গায়। তো সেটা ভেবে হুজুর আরো ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার আচ্ছা। পরে হুজুর এক পর্যায়ে সেখান থেকে উঠে দূরে চলে গেল। যে হুজুর বললো, ভাবতেছিল এই টাইমটাতে যে আসলে এটা তো আসলে যেরকম হচ্ছে সেটা খুব ভালো কিছু না। তো হুজুর দূরে চলে গেল। তো 10টা বাজার সাথে সাথে ওর জানাজার নামাজ শুরু হয়ে যায়। জানাজার নামাজ শেষ করে ওকে যখন মাটি দেওয়া হয়, দাফন করার কাজটা শেষ করার পরে জি, হুজুর এবং ওই ফ্যামিলির যারা ছিল সবাই বাড়িতে চলে আসে। চলে আসার পরে হুজুর ওই ছেলের বাবাকে বললো যে ভাই আমি তো চলে যাব, তো আমি আজকের মতো চলে যাই, আপনারা কান্নাকাটি করেন না, যেটা হবার সেটা হয়ে গেছে। তো আপনি বাড়ির গার্ডিয়ান, আপনি সবাইকে সান্ত্বনা দিয়ে বিষয়টা নর্মাল করার চেষ্টা করেন। আমি চলে যাচ্ছি, আমি কালকে সকালে আবার আসবো আপনাদের বাড়িতে। তো ওই লোকটা বললো যে হুজুর আপনার কি একা যেতে কষ্ট হবে, আমি কি একটা লোক দিব? তো বললো যে না ভাই, কাউকে দেওয়ার দরকার নাই, আমি একাই যেতে পারবো, কারণ এই এলাকার রাস্তাঘাট তো সবই আমার চেনা। তো হুজুরটা চলে গেল। ঘটনাটা রাসেল ভাই এই জায়গাতেই শেষ হয় নাই। তো হুজুর শুয়ে আছে রাতের বেলা, ঘুমিয়ে গেছে বললে ভুল হবে, কিছু কিছু তিনি মানে টের পাচ্ছিলেন এরকম। তো হুজুর একটা টাইমে খেয়াল করলেন যে আগরবাতির একটা গন্ধ তার নাকের মধ্যে আসতেছে। তো ঘুমের মধ্যে সে এটা ফিল করলো। তো হঠাৎ এক পর্যায়ে আরেকটু খেয়াল করলো যে ওর বুকের উপরে মানে উপর থেকে পানি পড়তেছে, এরকম একটা কিছু। তো ও এটাও ফিল করলো যে ওর বুকের উপর মানে পানি পরে ভিজে গেলে যেরকম হয় সেরকম একটা অবস্থা। তো সেটা যেহেতু গরমের দিন ছিল না, তো সেটা হওয়ার কোনো কথা না, এরকম হওয়ার কথা না। তো হুজুরটা কী করলো, ঘুম থেকে সজাগ হওয়ার পরে উনি বুকের উপর হাত দিয়ে দেখে যে ওর বুকটা ভিজা, ওর যে পাঞ্জাবি গায়ে ছিল সেই পাঞ্জাবিটা পুরোটাই ভিজে গেছে। তো তারপর যেটা তিনি খেয়াল করলেন, তিনি উপরের দিকে তাকাতেই দেখেন যে যেই ছেলেটাকে তিনি দাফন করেছেন কিছুক্ষণ আগে, হুম, হুম, সেই ছেলেটার লাশটাই ওর উপরে ঝুলে আছে। ও মাই গড, আর সবচাইতে বড় বিষয় যেটা রাসেল ভাই, হুম, হুম, ওর বুকের মধ্যে যে পানি পড়ছিল সেই পানিটা হচ্ছে সেই লাশের শরীর থেকে হুম, তার বুকের উপর পানিগুলো পড়ছিল। আর এত পরিমাণে পানি পড়ে রাসেল ভাই, যেটাতে ওর পাঞ্জাবি ভিজে যায়, হুম, হুম, বিছানাটাও কিছুটা ভিজে যায়। হুম, হুম, তো এটা দেখে সে এত ভয় পাইছিল, মানে তার পুরো শরীরটাই ফ্রিজ হয়ে গেছে। সে আচ্ছা। কোনোভাবেই নাড়াচাড়া করতে পারতেছিল না, কোনো মুভমেন্ট ওর মধ্যে নাই। শুধু তিনি ভয়ে ভিতরে মানে ভয় পাচ্ছিলেন, কোনো নাড়াচাড়া করতে পারতেছিলেন না। তো এরকম 4-5 মিনিট যাওয়ার পরে তিনি নাড়াচাড়া করতে পারলেন এবং চিৎকার করে একটা দৌড় দিলেন। হুম, হুম, দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে
বাড়ির যে উঠান আছে উঠানের মধ্যে গিয়ে তিনি পড়ে যায়। হুম হুম। এবং পড়ার সাথে সাথেই উনি সেন্সলেস হয়ে যায়। আচ্ছা। তো ওনার দুটা ছেলে 2 রুমে ছিল, তো ওরা শব্দ শুনতে পেয়ে দৌড়ে চলে আসে বাইরে। আসার পরে যেটা দেখলো যে ওনার বাবা সেন্সলেস হয়ে পড়ে আছে মাটিতে। তো এটা দেখে তারা একটু আশ্চর্য হলো যে হঠাৎ করে বাবার কি হলো, এরকমভাবে সেন্সলেস হয়ে গেছে, আসলে ঘটনাটা কি। তো ওনারা রুমের মধ্যে ওনাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওর মাথায় পানি দেয়, মানে যা যা করা দরকার করে ওনাকে সুস্থ করে তোলেন। এরকম সুস্থ করে তুলতে তুলতে প্রায় সকাল হয়ে যায়। জি। তো